নমস্কার। আজকে আবার একটি পডকাস্টে এলাম। আমাদের সেই চিরপরিচিত অতিথি আছেন যিনি রবীন্দার পরিচয় এর আগেও দিয়েছি। উনি একজন অকৃতদার মানুষ, পড়াশোনা করে প্রচুর ভারতীয় সংস্কৃতির উপরে, ইতিহাসের উপরে, আর প্রচুর ডাটা তথ্য ওনার মুখস্থ থাকে আর খুব যুক্তি তথ্য দিয়ে কথা বলেন। তো আজকে আবার আমরা রবীন্দাকে পেলাম। তো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ভারতবর্ষের, বিশেষ করে হিন্দু সমাজের মধ্যে একটা বড় সমস্যা, সেটা হচ্ছে অস্পৃশ্যতা বা জাতপাতের সমস্যা। সেই জাতপাত নিয়েই আজকে আমরা আলোচনা করব রবীন্দার সাথে। তো রবীন্দা, আমাদের এই যে জাতপাতের সমস্যা আমাদের সমাজে আছে, তো এই জাতপাতের বা অস্পৃশ্যতার এই উৎসটা কোথা থেকে শুরু হয়েছিল? প্রাচীনকাল থেকে, না ইদানিং বিকৃতভাবে পরবর্তীকালে এসেছিল? আমাদের যে ধর্মশাস্ত্র আছে সেই অনুযায়ী প্রাচীনকালে জাতভেদ প্রথা ছিল, কিন্তু প্রবল ছিল না। পরবর্তীকালে সেটা প্রবল হয়ে দাঁড়ায়। তাহলে আপনি বলছেন যে প্রাচীনকালে তো আমাদের জাতপাত ছিল, জাতপাতের ভেদাভেদ ছিল? একবারই ছিল না তা না। যেমন একলব্য, হ্যাঁ, এ তো একটা বনবাসী সম্প্রদায় বলে তাকে একটু আন্ডার এস্টিমেটই করা হয়েছে। হঠাৎ করে আঙুলটা কেটে না হলো, অন্য কারণও থাকতে পারে। এরকমভাবে একটা আমরা দেখতে পাচ্ছি। আবার রামায়ণে দেখতে পাচ্ছি যে বনবাসী সম্প্রদায়ের সর্বরী সে প্রতীক্ষা করছিল, তার নিজের হাতে কুল রামচন্দ্রকে সে খাওয়াচ্ছে, এঁটো করে খাওয়াচ্ছে। সেটা রামচন্দ্র খেয়েছেন। নিষাদরাজ, যিনি একজন বনবাসী, তার কাছে রামচন্দ্র গিয়ে অতিথি হিসাবে থেকেছেন। তখন অতটা ছিল না। এটা যত দিন যাচ্ছে আস্তে আস্তে এটা বেড়েছে, আবার এখন এটা কমছে। না, তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে যে জাতপাত তাহলে আমাদের হিন্দু সমাজে প্রাচীনকাল থেকে ছিল? শুধু হিন্দু সমাজে না, সমস্ত সমাজে, সমস্ত জায়গায় যারা একটু ভালো, একটু বেটার, তারা যারা ভালো না তাদের একটা তাচ্ছিল্য একটা ভীষণ থাকে। তাদেরকে বাদ দিয়ে দেওয়া, তাদেরকে হেনস্থা করা ভীষণ থাকে। এটা আমরা হবেই। এইটাকে আমরা শিক্ষার দ্বারা নিয়ন্ত্রণ করেছি, আর আমরা এখন করছি না। কারণ যারা তথাকথিত নিচু বলছে তাদেরও অনেক উপযোগিতা আছে, এবং আমরাও একদিন নিচু ছিলাম হয়তো। হিন্দু শাস্ত্র অনুযায়ী আজকে যারা উচ্চ বর্ণের, উচ্চ মেধার, তারাও একদিন একটা নিচু স্তরে ছিল। আস্তে 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 বিবর্তনের মাধ্যমে সে উঠে এসছে। তাহলে আমরা কেন হেনস্থা করব? যেমন আমি এমএসসি পড়ছি বা এমকম পড়ছি বা এমএ পড়ছি, আমি 1-2 এর ছেলেকে কখনই হেনস্থা করতে পারি না। অবশ্যই সে ছোট, কিন্তু সেও তো একদিন উঠে আসতে পারে, তার সম্ভাবনা আছে। এবার আমাদের ধর্মশাস্ত্র অনুযায়ী ময়া সৃষ্ট চতুর্বর্ণ গুণ কর্ম বিভাগ, এটা গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন যে আমি 4টে ভাগে এই সমাজকে, এই মানুষকে ভাগ করেছি। কী অনুযায়ী? না গুণ কর্ম বিভাগ, গুণ অনুযায়ী, কর্ম অনুযায়ী। এবার আমি যদি দেখি গীতাকে বাদ দিয়ে দিই, আমি এমনি একটা বৈজ্ঞানিক ধারণা বলছি। বিজ্ঞানীরা বলছেন আদিম মানুষ থেকে যখন সভ্য মানুষ এলো, তখন একদল মানুষ এই টুকটাক মন্ত্র এগুলো করতে পারতেন, তারা আস্তে আস্তে ব্রাহ্মণ হয়ে গেলেন। একদল মানুষ লড়তে পারতেন ভালো, তারা আস্তে আস্তে ক্ষত্রিয় হয়ে গেলেন। একদল মানুষ ভালো ব্যবসা করতে পারতেন, তারা আস্তে আস্তে বৈশ্য হয়ে গেলেন। একদল মানুষ শ্রমসাধ্য কাজ করতে পারতেন, খেটে খাওয়া মানুষ, তারা আস্তে আস্তে শুদ্ধ হয়ে গেলেন। তাহলে দুদিক দিয়েই, আমাদের বেদের দিক দিয়ে হোক, গীতার দিক দিয়ে হোক, বা যার দিক দিয়ে হোক, দেখাচ্ছে যে একটা একটা জেনেটিক্যাল অনুযায়ী আস্তে 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 এসেছে যাত্রা। এবার জন্ম কর্ম অনুযায়ী হয়েছে, মানে আমি কী করে কর্ম করব তাই অনুযায়ী আমি উঁচু জাত না নিচু জাত নির্ভর করছে। ধরা যাক কেউ একজন উঁচু জাতের বাড়িতে একটা এমন কোনো ব্যক্তি জন্মালো যে উঁচু কাজ করে না, তো প্রাচীন গ্রন্থে এরকম আছে, তাকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এখানে থাকতে পারবে না, কিন্তু লেখাপড়া শেখো না, তুমি ব্রাহ্মণ বংশের ছেলে হয়েই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরকম আছে, দেবী ভাগবত এটা আছে। আচ্ছা, হ্যাঁ, মানে এই জিনিসটা ছিল বরাবর। আবার আমরা এইতে দেখি, ইউরোপে দেখেছি যে নিগ্রোদের খুব হেনস্থা করছে। পরবর্তীকালে এগুলো উঠে গেছে, অনেকটা আমেরিকা, ইংল্যান্ড অনেকটা সরে আসতে পেরেছে। এবং এই যে মার্গারেট থ্যাচার মানে হচ্ছে খড়ের মিস্ত্রি। আচ্ছা, থ্যাচিং বলে না, থ্যাচিং করা মানে খড়ের ছাড়, ঘরামি মিস্ত্রি। সে প্রধানমন্ত্রী শুদ্ধ হয়েছে। হ্যাঁ, তাহলে ওরা বেরিয়ে এসছে কেন? আমরা বেরিয়ে আসতে পারি বারবার মানে নাপিত, না না, বারবার পদবি আছে তাদের, কিন্তু তাদেরকে নাপিত বলে হেনস্থা করে, আমাদের বুচার কষায়, অথচ সে উচ্চ মানে সম্মানের সাথে সমাজে বাস করে। ইউরোপ এটা থেকে বেরিয়ে আসতে পেরেছে। হ্যাঁ, এবং ওদের ভাষাগুলো সম্মান, যেমন আমাদের হচ্ছে ড্রাইভার, ইঞ্জিন ড্রাইভার বলা হলো, ওদের বলছে লোকোমেটিভ ইঞ্জিনিয়ার। একই পথকে বলছে লোকোমেটিভ ইঞ্জিনিয়ার। আমরা বলছি ইলেকট্রিক মিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রিকে নিয়ে আসো, ওরা বলছে ইলেকট্রিশিয়ান। মানে ওদের
প্রতিটা কাজকে সম্মান দিচ্ছি। সম্মান দিচ্ছে। এটা আমরা এখন করছি, আমরা কাউকে ছোট করছি না। এখন তাই তো, এখন হ্যাঁ। কম্পিউটারে যারা কাজ করে ছোটখাটো সারানো, তাদেরকে মিস্ত্রি আর বলে না, ইঞ্জিনিয়ার বলছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল কাজ করছে। ইঞ্জিনিয়ারই তো, হ্যাঁ, সব ইঞ্জিনিয়ারই তো, এখন ইঞ্জিনিয়ারিং ব্যাপারটাই তো। এই ছোট করা ব্যাপারটা। লোকোমোটিভ ইঞ্জিনিয়ার, যে গাড়ি টাড়ি সারাচ্ছে, বা ধরুন এই ধরুন 4 চাকার গাড়ি, 2 চাকার গাড়ি যে সেটা সারাচ্ছে, তাদের হয়তো লেখাপড়া বিদ্যা নেই, কিন্তু তারা তো একটা জিনিস জানে, তাকে তো প্রত্যেকটা কাজের সম্মান থাকা উচিত। এটা একদম অল্প যারা শিক্ষিত তারা বোঝে না। হ্যাঁ, এটা ঠিক। আমরা প্রচুর পড়াশোনা করে বুঝেছি যে প্রতিটা কাজ গুরুত্বপূর্ণ। পড়াশোনা করে বুঝলাম যে ঠিক না, বলা উচিত না, কিন্তু এইটা আমরা সবার কাছে পৌঁছে দিতে পারিনি। এখনো গ্রামাঞ্চলে হেনস্থা, এখনো শোনা যায় দলিতদের দিয়ে হেনস্থা করেছে এখনো। তার মানে এখনো আমাদের কাজ করে যেতে হবে, আমাদের কাজ এখনো শেষ হয়নি। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে জাতপাতের ব্যাপারটা প্রকৃতিগতভাবে স্বাভাবিকভাবেই এসছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, যে আমাদের সমাজে জাতপাতের ব্যাপারটা প্রাচীনকালে ছিল। তৃতীয় হচ্ছে কর্ম অনুসারে জাতের বিভাজন হয়েছে, যার যা দক্ষতা তাকে সেটা পরিচয় দেওয়া হয়েছে। কিন্তু এটা যদি থেকেই থাকে, বা পারস্পরিক যদি সম্মানবোধ থেকে থাকে, তাহলে তো খুব একটা অন্যায় বা খারাপ কিছু না। কিন্তু খারাপ হলো আমার মনে হয় পরবর্তীকালে এই জাতের নামে বজ্জাতি, অর্থাৎ ছোট জাত, নিচু জাত, এর খাতে খাবো না, একে মারো কাটো, এই যে ব্যাপারগুলো, এগুলো তো একসময় আমাদের ছিল। আমি তো ছোটোবেলায় যখন কলেজে পড়তাম, তখনও দেখতাম বিহারের নিম্নবর্ণের লোকেদেরকে পুড়িয়ে মারত। এই অসভ্যতা, এই যে অনৈতিক আচরণ, এইগুলো জিনিস কবে থেকে শুরু হলো? এগুলো তো প্রাচীনে ছিল না। খুব প্রাচীন কোনো বই আমরা এরকম পাচ্ছি না, পরবর্তীতে হচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে আমাদের আগে প্রাচীনকালে কিরকম শিক্ষা ছিল যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 বর্ণ বেদ, বেদান্ত, পুরাণ পড়বে, লেখা ছিল। ব্রাহ্মণ পড়াবে আর বাকিটা শুনবে, এটা লেখা ছিল। এইটাকে অনেকে বলছে প্রাচীনকালে ব্রাহ্মণ ছাড়া কেউ পড়াশোনা করতো না, তা না, 3 জনই করতো। আচ্ছা। এইবার বলছে যারা শূদ্র, তাদের মেধা অল্প, তারা সকালবেলায় কাজে চলে যায়, ওরা কী করে পড়বে? সেই জন্য ওদের নিয়ম হলো ওরা সন্ধ্যেবেলায় এসে একটা গাছতলায় একটা পাঠক সে পাঠ করবে, একটা ভাগবত পাঠ করবে, পুরাণ পাঠ করবে, আর সেইগুলো সবাই শুনবে। তারপরে আস্তে আস্তে সবাই বাড়ি চলে যেত। এইটা তখন ছিল মাস এডুকেশন। আমরা পাচ্ছি এস ওয়াজেদ আলীর লেখা যে মুদির দোকানে রামায়ণ করা হচ্ছে, মুদির দোকানে মহাভারত, সেই ট্র্যাডিশন সমাজ হচ্ছে মাস এডুকেশন, মানে গণশিক্ষা। এই গণশিক্ষার ব্যবস্থা যতদিন ছিল, চতুর্বর্ণ একসাথে পড়তো, শিখতো, আর স্পেশাল পড়াগুলো ব্রাহ্মণ ক্ষত্রিয়রা, স্পেশাল পড়াগুলো। এরপর এই মাস এডুকেশন ব্যবস্থা যেদিন উঠে গেল, সেদিন থেকেই এই ন্যাক্কারজনক জঘন্য জাতপাতের এটা চলে এলো। ঠিক। আচ্ছা, আমাদের এখনো সমাজে যেটা আছে, যেটা অচলায়তন ভাঙা তো খুব কঠিন, সেটা হচ্ছে আমি দেখেছি যে পদবি দেখেই আমাদের জাতপাত নির্ণয় হয়ে যায়। কিছু কিছু পদবি আছে যেগুলো বোঝা যায় না যে কোন জাতের, আবার কিছু কিছু পদবি আছে যেটা পরিষ্কার বোঝা যায় যে এটা এই কোন জাতের লোক। তো সাধারণত দেখা যায় যে একজন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হচ্ছে, তো ব্রাহ্মণের ছেলে ঘরে জন্মলেই ব্রাহ্মণ হবে, এটা কি কখনই উচিত না। সেই চৈতন্য মহাপ্রভু থেকে অনেকেই বলে গেছেন যে ব্রাহ্মণের ঘরে জন্মালে সে ব্রাহ্মণ হবে না, তার কর্মটা দেখতে হবে। প্রাচীনকালে কি কোনো টাইটেল সেইভাবে ছিল না, একটু অন্যরকমভাবে ছিল। যেমন দেবর্ষি নারদ, নারদ মুনির আগে দেবর্ষি বসে গেল, আগে টাইটেল বসে গেল। তারপরে মহর্ষি বেদব্যাস, ওর আগে মহর্ষি বসে গেল। রাজর্ষি জনক, কেমন, মানে নামের আগে তার কর্ম অনুসারে। এখনো আপনি যখন বিমানবন্দরে যাবেন, আগে আপনার টাইটেল ডাকবে, পরে নাম ডাকবে, আগে টাইটেল ডাকে। আচ্ছা, হ্যাঁ, চৌধুরী অমিত, এইভাবে। তো তখন এইরকম ছিল ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা, হ্যাঁ, এরকমভাবে ছিল। আচ্ছা আচ্ছা। ভগবান শ্রীকৃষ্ণ কার ছেলে না, নন্দ গোপের ছেলে। আচ্ছা, তাহলে নন্দকে গোপ বলা হচ্ছে, গোপ একটা টাইটেল, এখনো আছে গোপ টাইটেল, এখন ঘোষ হয়ে গেছে, তখন গোপ ছিল, তখন এইভাবে ছিল। এরপর টাইটেলগুলো আস্তে 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 তৈরি হলো। যেমন প্রাচীন যুগে যারা একটা বেদ ভালো জানতেন, তাদের টাইটেল হতো বেদী, যেমন বিশেন সিং বেদী, কিরণ বেদী, এত বেদী। যারা 2টো বেদ ভালো জানতেন তাদের হতো দ্বিবেদী, তার থেকে 2 বেদ। যারা 3টে বেদ ভালো জানতেন ত্রিবেদী, আর যারা 4টে বেদ ভালো জানতেন চতুর্বেদী। পঞ্চম বেদী আর সরে যায় না, যেহেতু 4টে দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, বা চতুর্বেদী হচ্ছে চৌবে বলা হয়, সংক্ষেপে চৌবে। এইবার যারা পড়াতেন তাদের বলা হতো উপাধ্যায়। আচ্ছা,
উপাধ্যায়দের মধ্যে যেসব উপাধ্যায় চট্টগ্রাম অঞ্চলে থাকতেন তাদের চট্টগ্রামের উপাধ্যায় বা চট্টোপাধ্যায় বলা হতো। আচ্ছা এটা একটা মত। আর একটা মত, যারা এক চট্টল পরিমাণ জমি পেতেন দান, তাদেরকে চট্টোপাধ্যায় বলা হতো। আচ্ছা দুটো মতেই বলছে উপাধ্যায় ছিল সে, আচ্ছা। উপাধ্যায় ছিল, সে চট্টল পরিমাণ জমি পেত বা চট্টগ্রামে বাস করতো বা চট্টল বলে অন্য কোনো জায়গায় বাস করতো। চট্টোপাধ্যায় এবার যেসব উপাধ্যায় এত ভালো পড়াতেন, যাদেরকে বন্দনা করতো লোকে, মানে রীতিমতো সম্মান করতো, তাদের বন্দনীয় উপাধ্যায় বা বন্দ্যোপাধ্যায় বলা হতো। আচ্ছা তা থেকে ব্যানার্জি এসছে। আচ্ছা আবার এও বলে যে না, বন্ধও একটা জমির পরিমাণ, এক বন্ধ জমি যাদের থাকতো তাদের বন্দ্যোপাধ্যায় বলা। দুটো মত থাকতেই পারে, দুটো মত। তৃতীয় আর একটা মত হচ্ছে, যারা গঙ্গার উভয় তীরে বাস করতেন তাদের গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি বলা হতো। আচ্ছা। আবার আবার যারা প্রভূত গরুর মালিক ছিলেন তাদেরকে গোস্বামী বলা হতো, এটা একটা ব্রাহ্মণদের টাইটেল। তারপরে ভট্টপল্লীতে যারা আচার্য রূপে কাজ করতেন, আচার্য মানে শিক্ষক, তাদের ভট্টপল্লী মানে ভাটপাড়া, কল্যাণীর কাছে যে ভাটপাড়া আছে, ওখানে একটা বিরাট একটা শিক্ষা কেন্দ্র ছিল। আচ্ছা, ওদেরকে বলা হতো ভট্টপল্লীর আচার্য বা ভট্টাচার্য। আচ্ছা। আবার কোনো কোনো জায়গায় যে আলোচনা হতো, তর্ক হতো, সেইগুলোকেও ভট্ট বলা হতো। সেই আলোচনা সভার যারা প্রধান থাকতেন তাদেরকে বলা হতো ভট্টাচার্য, তারা ভট্টের আচার্য। আবার যে কোনো বিষয়ে যারা আধিকারিক হতেন, আধিকারিক মানে ম্যানেজার, তাদেরকে অধিকারী টাইটেল দেওয়া হতো, যে ইনি আমাদের জমিদারের আধিকারিক বা ইনি এই নাট্য দলের প্রধান আধিকারিক, তার থেকে অধিকারী টাইটেলটা এলো। এইরকম ভাবে আর মুখোপাধ্যায় যারা প্রধান মাস্টারমশাই ছিলেন, মুখ্য উপাধ্যায়, একটা চতুষ্পাঠী যিনি প্রধান, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় ভাবে এসছে। এইবার আমাদের যে টাইটেলের যে এগুলো, যেমন একটা ক্ষত্রিয়, সে খুব সিংহের মতো বীর বিক্রমে চলে, তাই তার টাইটেল সিংহ হলো, সিংহ ক্ষত্রিয় টাইটেল। একটা ক্ষত্রিয় 4টে জিনিস ধারণ করেন, তিনি হচ্ছেন সৈন্য সামন্ত থাকে, হাতি থাকে, ঘোড়া থাকে, বড় রাজপ্রাসাদ থাকে। এই 4টে চৌধারী, 4টে জিনিসকে তারা ধারণ করেন, তাদেরকে চৌধুরী বলা হয়। চৌধুরী মানে জমিদার বংশ, এখনো যারা চৌধুরী আছেন জমিদার বংশ। আর পশ্চিম ভারতে যারা চৌথ বলে একটা করকে আদায় করতেন তাদেরকে চৌধারী বলা হতো। চৌথ আর স্বর্দেশমুখী দুটো ট্যাক্স ছিল। শিবাজি, হ্যাঁ, এই চৌথ কর যারা কালেক্টর ছিলেন, হরণ করতেন, তাদের চৌধুরী বলা হতো। ওই চাচা চৌধুরীর গল্প শুনবেন, ওই সব দিককার গল্প আর কি। ওখানেও চৌধুরী আছে, চৌধুরী চরণ সিং, হ্যাঁ। তো ওখানকার চৌধুরী, এখানকার চৌধুরী আলাদা। এইবার যারা গুপ্ত বিদ্যা চর্চা করতেন, অর্থাৎ যে বিদ্যাগুলো আয়ুর্বেদ, মন্ত্র, মানুষকে রোগ সারিয়ে দেয়, এদের টাইটেল হলো গুপ্ত, সেনগুপ্ত, দাশগুপ্ত, দত্তগুপ্ত, ধরগুপ্ত। এটাকে বলা হলো বৈদ্য ব্রাহ্মণ। আমরা যেমন সেনগুপ্ত, আমাদের আগে টাইটেল ছিল পণ্ডিত, তারপর আমরা হলাম কবিরাজ, কবিরাজি করতাম, তারপর হলাম সেন শর্মা, তারপর এখন সেনগুপ্ত, কাছাকাছি টাইটেল এসছে। আবার উত্তর ভারতে যে গুপ্ত টাইটেলটা, এটা ক্ষত্রিয় রাজবংশ ছিল, গুপ্ত সম্রাট। ওখানে আবার গুপ্ত বৈদ্য ব্রাহ্মণ না, ওখানে আবার ক্ষত্রিয় বা কায়স্থ, কায়স্থ আছে অনেক। তাহলে ক্ষেত্র বিশেষে জাতগুলো এইভাবে ইভলিউটেড হয়ে এসছে। এবার আমাদের যেটা ভুল সেটা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর আমাদের প্রচুর টাইটেল, সেন, দাস বা প্রচুর টাইটেল, এরা সব ওই দাস হয়ে যেত, মাহান্ত হয়ে যেত, গোস্বামী হয়ে যেত, কেননা বৈষ্ণব ধর্ম নিয়েছে। এইভাবে বৈষ্ণব টাইটেলগুলো এলো। আর এক একটা মৌজা থাকতো, সেই মৌজার যে প্রধান তাদেরকে বলা হতো মৌজুমদার। মৌজার যিনি প্রধান, মানে দার আর কি, যিনি প্রধান, তাকে মৌজুমদার বলা, তার থেকে মজুমদার টাইটেলটা আসছে। মজুমদার একটা বহু প্রচলিত টাইটেল। এইভাবে আমরা দেখতে পাচ্ছি জাতগুলো এসছে, কর্মের উপর ভিত্তি করে টাইটেলগুলো এসছে, সব কর্মের উপর। তুমি এই কাজ করে, যেমন সেনাবাহিনীতে যারা কাজ করতেন তাদেরকে সেন বলা হতো, সেনাবাহিনীর অফিসার ছিলেন যারা, তাদেরকে সেন বলা হতো, সেনা থেকে সেন এসছে। আচ্ছা, এই যে দেবনাথ আর নাচ টাইটেলটা, এরা এক সময় যোগী সম্প্রদায় ছিল। কি সম্প্রদায়? যোগী। আচ্ছা, হ্যাঁ, এবং ব্রাহ্মণ ছিল। আচ্ছা। পরবর্তীকালে দেবনাথ আর নাথরা অতটা আর ব্রাহ্মণের কালচার করতো না, ফলে বিভিন্ন রাজা মহারাজা তাদেরকে হটিয়ে দিল ব্রাহ্মণ থেকে। আজকে দেবনাথ, নাথ এরা ওবিসির জন্য আবেদন করেছে এবং ওবিসি চলছে। বর্মন যে টাইটেলটা, এটা একসময় ত্রিপুরা রাজা ছিল এবং তার সৈন্যদের বর্মন বলা হতো, তারা ক্ষত্রিয় ছিল। যে বর্মন এখন সরে গিয়ে সিঁড়ি কাস্টের জন্য অ্যাপ্লাই করেছে এবং বর্মন এখন সিঁড়ি কাস্ট, কিন্তু বর্মন আসলে ক্ষত্রিয়। এবার মাল বলে যে জাতিটা বলে না, মাল বাগদি, মাল বলে জাতিটা, এরা আমাদের
বাঁকুড়া জেলার মল্ল রাজাদের সেনা ছিল। মল্ল রাজাদের সেনা, তাই তাদের মল্ল বলা হতো। আচ্ছা এবার এরা হেরে গেল, পরাস্ত হলো যুদ্ধে, হেরে গিয়ে জঙ্গলে পালিয়ে গেল, গিয়ে ওখানে আস্তে আস্তে আদিবাসী হয়ে গেল। সেখান থেকে আবার এখানে যখন ফিরে এলো তখন তার টাইটেল মল্ল নেই, হয়ে গেছে মাল, আচ্ছা নিচু জাত হয়ে গেছে। ছিল ক্ষত্রিয়, আচ্ছা আচ্ছা আস্তে নেমে গিয়ে হয়ে গেল মাল হয়ে গেল। আচ্ছা আচ্ছা এমনকি ডোমের এক সময় জমিদার ছিল, আগাডোম বাগাডোম ঘোড়াডোম সাজে, মানে ঘোড়ায় চড়ে ডোমেরা লড়াই করতো। ডোম জুড়ে ছিল, ডোম কলে ছিল, জমিদারি ছিল ডোমেদের। সেই ডোমেরা মুসলিমদের কাছে হেরে গেল, হেরে গিয়ে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে আস্তে আস্তে ডোম একটা নিচু সম্প্রদায়ে পরিণত হলো। এখানে ইভলিউশন হয়েছে। আচ্ছা 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 আপনি এখন যাদেরকে ছোট ভাবছেন এরা একসময় ক্ষত্রিয় ছিল। আচ্ছা, তার মানে দেখা যাচ্ছে যাদের আমাদেরকে আপাতত ভাবছি যারা ছোট, কিন্তু আদৌ ছোট না, ছিল না, এবং অনেক ট্যালেন্টেড হতো। আবার অনেকেই যারা বড় ছিল তারাও কিভাবে ছোট হয়ে গেল এই কাজের দ্বারা, কর্মের দ্বারা, মানে এইটা পরিবর্তন হয়েছে সমাজে। এটা এখনো হচ্ছে, হচ্ছে এখনো হচ্ছে, এবং এটা একটু চলমান। এবার আমরা সংঘের তরফ থেকে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফ থেকে ঠিক করেছি যে আমরা এগুলোকে বেশি গুরুত্ব দেবো না। আমরা সব হিন্দু, এটা আমাদের চলবে না, আমরা সব হিন্দু। কিন্তু যেই মাত্র বিয়ের প্রশ্ন উঠছে, যেই মাত্র কৃষ্টি সংস্কৃতির প্রশ্ন উঠছে, তখন কিন্তু ওই সংঘের লোকেরা যারা বলতো যে আমি হিন্দু, তারাই বলছে যে আমরা হিন্দু বটে, কিন্তু আমাদের একটা তো কালচার আছে, আপনি একটু ওই আমাদের এই দিকে এই চার্চটা দেখে গেলে ভালো হয়। না, একবারে সম্পূর্ণ ধুয়ে মুছে ফেলতে পারে না, কিন্তু কিছুটা থেকে গেছে। এইবার সরকার একেবারে জাতপাতকে সম্পূর্ণভাবে মুছে দিতে আমরা এখনো পারিনি, সম্ভাবনা কালচার আছে তো মানুষের। এইবার সরকার ঠিক করলো কি আমরা জাতপাত তুলে দেবো। সরকার করলো কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ নামগুলো ইউজই করতো না। সরকার করলো কি, বললো আমরা ওই চাকরি দেবো। দিয়ে হলো কি আবার 4টে নতুন জাত হয়ে গেল সরকারি নাম। একটা হলো জেনারেল কাস্ট, একটা হলো শিডিউল কাস্ট, একটা হলো ওবিসি, একটা হলো শিডিউল ট্রাইব। আবার তুলতে গিয়ে আবার নতুন 4টে ভাগ। হ্যাঁ, মানে বিভাজনটাকে তুলে দেওয়ার থেকে এই রিজার্ভেশন পদ্ধতি আনতে গিয়ে আরো আবার ভাগ হয়ে গেল। আবার এই যে বললেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ না, আমি বললাম তাকে ব্রাহ্মণ হতে হবে। যেমন ডাক্তারের ছেলে ডাক্তার না, তাকে পাস করতে হবে। তেমনি শূদ্রের ছেলেও শূদ্র না। আমি একটা শূদ্রকে দেখছি টাইটেল দাস, সে কোটাতে চাকরি করে, তার বাবা করতে চাকরি, ভালো চাকরি, তার দাদু করতো, তার দাদু করতো, তার 4-5 জেনারেশন ধরে কোটাতে চাকরি, বিশাল ফ্যামিলি, অ্যারিস্ট্রিকেট ফ্যামিলি। সে আবার কিসের শূদ্র? সেও কিন্তু কোটা নিচ্ছে। এখানেও অপব্যবহার হচ্ছে, এখানে অপব্যবহার হচ্ছে। সে আর শূদ্র নেই, সে রীতিমতো ব্রাহ্মণ হয়ে গেছে, ভালো জ্ঞানীগুলি ফ্যামিলি হয়ে গেছে, তা সে কোটা নিচ্ছে। এও হয়েছে, উল্টোটাও হয়েছে। আবার ব্রাহ্মণ ঘরে গিয়ে দেখেছি আচার্য টাইটেল, একদম অতি হীন দিন জীবনযাপন করে, এরকম আছে, এরকম হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, কোনো কিছু একটা জিনিসকে ভালো করতে গিয়ে আবার একটা খারাপও হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, এই যে জাতপাতকে দূর করতে গেলে যে সরকারি জায়গায় আমরা রিজার্ভেশন এনে দিলাম সংবিধানের মাধ্যমে, তো এই সংবিধানের মধ্য দিয়ে কিছু মানুষকে আমরা সুযোগ সুবিধা দিচ্ছি, ঠিকই আছে, তাদের হয়তো লাভ হয়েছে, তারা বড় হয়েছে, এগিয়েছে, ঠিক, হয়তো দেওয়া উচিত, কারণ পিছিয়ে যারা বসে তাদের। কিন্তু এটা করতে গিয়ে আবার একটা কায়েমি স্বার্থ তৈরি হয়ে যাচ্ছে, এবং সমাজের মধ্যে যারা পাচ্ছে না তারা আবার এর বিরুদ্ধে হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ভালো করতে গিয়ে আবার খারাপ হয়ে যাচ্ছে। সমাজ এত কঠিন, সমাজ বিজ্ঞান এত কঠিন জিনিস, এটাকে পরিচালনা করার জন্য একদম লোক দরকার, যারা ভালো সমাজ বিজ্ঞানী। আমি আগে তো সায়েন্সের টিচার ছিলাম, সায়েন্স পড়াতাম। পরবর্তীকালে দেখলাম জীবনে যদি সুখ শান্তি চাই, এগোতে চাই, সমাজকে যদি এগোতে, সমাজ বিজ্ঞান ভালো করে স্টাডি করা দরকার। সমাজ বিজ্ঞান আমার যেমন কারোর সাথে জাতপাত নিয়ে কোনোদিন কোনো গন্ডগোল নেই। আমি ব্যাপারটাকে একেবারে খুব ভালো করে শিখে নিয়েছি যে কাউকে ছোট করবো না, সবাইকে সম্মান দিই, ফলে কেউ আমাকে রাগ করে না। হ্যাঁ, এইটা আমি অন্যকে শেখাই, যে যারা আমার সঙ্গে আসছে, যে ভাই ওইটাকে আমি একদম, আমি বলছি না জিনিসটা নেই, নিশ্চয় একটা কালচার আছে, আপনি ব্রাহ্মণ, আপনি ক্ষত্রিয়, প্রত্যেক কালচার আছে, কিন্তু এটাকে নিয়ে একদম কাউকে ছোট করা, হেনস্থা করা তো ঠিকই না, একবারে ঠিক না। এমন বহু লোক ইসলাম নিয়ে নিয়েছে, রাগে করেছে, ঠিক। আচ্ছা, আর একটা জিনিস বলো না, আমাদের হিন্দু সমাজে একটা কথা আছে যে ভগবানের মাথা থেকে ব্রাহ্মণ, হাত থেকে ক্ষত্রিয়, পেট থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্রের উৎপত্তি হয়েছে। এটা নিয়ে শূদ্ররা খুব আপত্তি করে, হ্যাঁ, তাহলে আমাদের ছোট করা হচ্ছে। এর ব্যাখ্যাটা কি? এর ব্যাখ্যা হচ্ছে যে পা তো খুব ইম্পর্টেন্ট, পা না থাকলে মাথা, পেট, হাত কিছুই দাঁড়াবে না। পা থেকে এসছি মানে এই যে ওরা, মুখ থেকে এসছি মানে এই যে তারা কথাতে দক্ষ, গানে দক্ষ, পড়াতে দক্ষ, ব্রেন
ব্রেনে দক্ষ, মাথায়। আর হাত থেকে এসছে মানে তারা লড়াই যুদ্ধ এতে দক্ষ, উদর থেকে এসছে মানে তারা ব্যবসা বাণিজ্য কৃষিতে দক্ষ, আর পা থেকে এসছে মানে তারা শ্রমসাধ্য কাজে দক্ষ। অর্থাৎ তাদের দক্ষতাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আবার আমরা যে ঠাকুরের যে ফুলটা দিই সব পাই দিই, তাহলে পাটা একটা ইম্পর্টেন্ট অঙ্গ, পা তো আনইম্পর্টেন্ট নয়। এইটা শুদ্ররা যে অভিযোগটা করছে সেই অভিযোগটা ঠিক না। আমি পা থেকে এসেছি মানে চিরকাল তুমি পাই পড়ে থাকবে এমন নয়, পা একটা প্রণম্য জিনিস। এবার কেউ কেউ এমন আচরণ করেছে কোনো উচ্চবর্ণে যাতে ওদের এরকম মনে হয়েছে যে আমাদেরকে চিরকাল এরা দাবিয়ে রাখতে চায়। এইটা বর্তমানে অনেকটা কমাতে পেরেছি আমরা। আমরা বর্তমানে প্রচুর লোক যারা শূদ্র ছিল, পড়াশোনায় ভালো বা খেলাধুলায় ভালো, তাদেরকে উঠিয়ে আনতে পেরেছি এবং তারা সম্মানও পাচ্ছে, সম্মান পাচ্ছে, ভালো চাকরি পেয়েছে, এসপি ডিএম পুলিশ অফিসার কিনা হয়েছে, গায়ক বাদক সব হচ্ছে। তবে ব্রাহ্মণের একটা কালচার আছে, সেটা আমি বলবো। যেমন ধরুন রামকৃষ্ণদেব ব্রাহ্মণ, চৈতন্য মহাপ্রভু ব্রাহ্মণ, লোকনাথ ব্রহ্মচারী ব্রাহ্মণ, অনুকূল ঠাকুর ব্রাহ্মণ, সীতারাম দাস ওঙ্কারনাথ ব্রাহ্মণ, এরা ব্রাহ্মণ ঘরে জন্মেছে। আবার সাহিত্য দেখছি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মণ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রাহ্মণ, তারাশঙ্কর ব্রাহ্মণ, আর বিভূতিভূষণ ব্রাহ্মণ। আচ্ছা, পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়, জয় গোস্বামী, এরা সব ব্রাহ্মণ। এটা একটা ট্র্যাডিশন। এবার গানে দেখতে পাচ্ছি লতা মঙ্গেশকর ব্রাহ্মণ, আশা ভোঁসলে ব্রাহ্মণ, হেমন্ত মুখোপাধ্যায় ব্রাহ্মণ, কুমার শানু ব্রাহ্মণ, কিশোর কুমার ব্রাহ্মণ, কাপিল লাহিড়ী ব্রাহ্মণ। আবার এরই মাঝে আমি দেখতে পাচ্ছি মান্না দে ব্রাহ্মণ নন, আমরা দেখতে পাচ্ছি সলিল চৌধুরী ব্রাহ্মণ নন, আরডি বর্মন, এটি বর্মন ব্রাহ্মণ নন, শ্যামল মিত্র ব্রাহ্মণ নন। এদেরও কিন্তু বিরাট সম্মান, একটু কমা না। একটু মান্না থেকে কেউ বলে না যে এগুলি কমা। ওনা আমরা গুলো জাতপাত দেখেই পড়ি না, আমরা শিল্পী দেখে, শিল্পী দেখে পড়ি। কিন্তু এতগুলো শিল্পী, হৈমন্তী শুক্লা ব্রাহ্মণ, বনশ্রী সেনগুপ্ত, মুসলমানও তাকে আমরা সম্মান করি, যে ভালো গায়ক হয়, ভালো ইয়ে হয়। কিন্তু এতগুলো লোক এসছে ব্রাহ্মণ অংশ থেকে, এতে রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটল বিহারী বাজপেয়ী ব্রাহ্মণ অংশ এসছে। তাহলে ব্রাহ্মণ মানে পাজি এমন না, ব্রাহ্মণ মানে শোষক এমন এইভাবে বলা যায়। তবে একদল লোক অবশ্যই পাজি, সমস্ত জাতে কিছু লোক থাকে, মন্দ থাকে আর কি। একদল লোক অবশ্যই পাজি এবং একদল ব্রাহ্মণ অবশ্যই মহান, নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই মহান। এরা কেন হলো? এরা ট্র্যাডিশন থেকে এসছে। আমিও তো ব্রাহ্মণ, আমি আমার একটা বাড়ির ট্র্যাডিশন থেকে উঠে এসেছি, এগুলো শিখেছি যে এরকম করতে নেই, করা উচিত না, ব্রাহ্মণের এরকম করা কর্তব্য না। আমি বুঝেছি এরকম করলে ব্রাহ্মণ বলবে না, আমাকে ব্রাহ্মণ হতে হবে, শিখেছি। হ্যাঁ, তো এই শিক্ষা থেকে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারবো। এটাও ঠিক আছে, একবারে তুলে দেওয়া সম্ভব না, কিন্তু যতটা পারা যায় মানে ভেদাভেদটাকে কমিয়ে আনার চেষ্টা। সবসময় ভাববো যে আমরা গোটা দেহটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আছে, আমরা নিয়ে চলছি। আমি মনে করি যে একদিন আমি একজনকে বলেছিলাম যে আচ্ছা, ডাক্তাররা যদি সমাজে একদিন স্ট্রাইক করে তাহলে কি হবে? আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্য আমাদের ডাক্তারদের সম্মান করি, উচ্চবর্ণ লেখাপড়া জানে, জ্ঞানী গুণী ব্যক্তি, ভালো কাজ করছে। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, আচ্ছা যারা রাস্তাঘাট পরিষ্কার করে, ডোম ম্যাথর, সুইপার, এরা যদি একদিন বন্ধ তাহলে দেখা যাচ্ছে যে ডাক্তারের যা ভূমিকা, ওই যে সুইপার সাফাই করি তারও ভূমিকা কি কোনো অংশে কম? সেটা তো থাকতে পারবো না। তাহলে তাকে আমি অসম্মান কেন করবো? ঠিক আছে, সে লেখাপড়া কম জানে, এই কাজটা যেমন একটা অসম্মান আমি করতে পারি। প্যান্ডেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গেট, ঝাল লণ্ঠন। এইবার প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে বাঁশ, ওই আমাদের পেরেক আর ওই দড়ি সব উপরে, এগুলোকে তো গুরুত্ব দিচ্ছে না কেউ, এগুলো ছাড়া প্যান্ডেলটা দাঁড়াবেই না। সেরকম শূদ্র ছাড়া সমাজ দাঁড়াবেই না। এই ভেবে যেই আসুক, যে জাতিরই হোক, আমি সবার জায়গায় যাচ্ছি এবং গিয়ে সম্মান করছি, এবং অন্যরাও উচ্চবর্ণের লোকেরা যাচ্ছে, একসঙ্গে খাচ্ছি। এটাকে ভাঙতে হবে, নাহলে আগামী দিনে আমাদের বিপদ আর কি। এটা একটা ভুল আমাদের দিয়া। আচ্ছা, একটা ছিল শোনা যায় স্বামী বিবেকানন্দ এই কথাটা বলেছিলেন যে আরে জাতপাত আছে বলে আমাদের সমাজটা একদম ঠিক আছে, একটা গরিব মানুষ রুটি পাচ্ছে, এরকম কথা বলেছেন উনি, যতটুকু আমার মনে পড়ছে আর কি। তো তার মানে কি পক্ষান্তরে উনি জাতপাতকে সমর্থন করছেন? উনি ভালো দিকটাকে সমর্থন, মানে জাতের যে একটা ভালো দিক আছে অর্গানাইজ করে দেওয়া। যেমন আপনি রক্তে দেখুন, সব রক্ত এক লাল, ডাক্তাররা বললেন না সব রক্ত এক না, এই রক্তের গ্রুপ ওকে দিলেও বাঁচবে না। ডাক্তাররা রক্তের গ্রুপকে প্রধান 4 ভাগে ভাগ করলেন এবং প্রতিটা ভাগে 2 করে এই মানে রিসার্চ ফ্যাক্টর আছে, নেগেটিভ পজিটিভ 8টা ভাগ। 8টা ভাগ। আবার যারা মৃত্তিকা বিজ্ঞানী তারা বললেন না যে সব মাটি সমান,
তারা বললেন বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, পলি মাটি, চিরোনোজেম মৃত্তিকা, কসডল মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা ভাগ করে দিলেন। আবার খাওয়া বলছে খাওয়া সব এক না, 6 রকম খাওয়া আছে। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, খনিজ লবণ, জল ভাগ আছে। ছোট ভাগ আবার সরকারি অফিসে 4 ধরনের কর্মচারী, এ গ্রেডের, বি গ্রেডের, সি গ্রেডের, ডি গ্রেডের। ডি গ্রেডের হচ্ছে পিওন, তাদের বেতন কম, সম্মান কম, কিন্তু তারা সেটা চলবে না, কে ফাইল এনে দেবে? আচ্ছা, এইবার আমি যদি খেলাতে দেখি এই MS ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা এ গ্রেডের খেলোয়াড় বা A+ গ্রেডের খেলোয়াড়। চলচ্চিত্রে গীতি অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী বা হাল ফিল্মের যারা আছেন তারা A গ্রেডের অভিনেতা, এরা B গ্রেডের অভিনেতা। ওখানেও ভাগ, সব জায়গাতেই আছে। হ্যাঁ, মানে ভাগ ছাড়া সমাজ সুচারুভাবে চালানো যায় না। ইনি উচ্চমানের সন্ন্যাসী, ইনি প্রেসিডেন্ট মহারাজ, ইনি সেক্রেটারি মহারাজ, যারা মানে না তারা বলছেন ইনি অ্যাসিস্ট্যান্ট মহারাজ, মানে ওখানেও ভাগ আছে। তাই একটা কোনো কিছুকে সুষ্ঠুভাবে চালাতে গেলে বিভিন্ন রকম ভাগ লাগে। সেইটা উনি প্রশংসা করেছেন। আচ্ছা আচ্ছা। আর খারাপটা উনি প্রশংসা করেন। আচ্ছা। আবার ধরুন আপনি ঠিক করলেন একটা অভিনয় করবেন, সবাই নায়ক, তা তো হবে না। একজন নায়ক, একজন নায়িকা, একজন খলনায়ক, একজন অ্যাসিস্ট্যান্ট মানে সাইড রোল, কেউ এক্সট্রা, এসব দাঁড়াবেই না। হ্যাঁ, সেই জন্য জাতপাতের দুটো দিক আছে, একটা ভালো দিক অর্গানাইজ করে সমাজকে, আর একটা সমাজকে ধ্বংস করে। আমরা করবো কি, ধ্বংসাত্মক দিকটাকে সরিয়ে দেবো আস্তে আস্তে বা কমিয়ে দেবো, আর ভালো দিকটাকে আস্তে আস্তে তুলে ধরবো, তবে আগামী দিনে এগোতে পারবো, নাহলে আগামী দিনেও আমার থেকে যাবে, বিপদ হয়ে যাবে। এটা ঠিক আর কি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমাদের সমাজে একটা ওই কৌলিন্য প্রথা বলে একটা প্রথা আছে, এই ব্যাপারটা একটু বোঝান তো কি? ওই বল্লাল সেন আর লক্ষণ সেনের আমলে এটা উৎপত্তি হয়েছিল। তো সেই বইগুলোতে লেখা আছে, যারা এতগুলো বই পড়েছে, এতগুলো তীর্থে গিয়েছে, এতগুলো পুজো করতে পারে, এতগুলো মন্ত্রতন্ত্র জানে, এতগুলো মানে তারা হচ্ছেন কুলীন ব্রাহ্মণ। আচ্ছা। তো কুলীন ব্রাহ্মণের দেখলাম 5খানা উপাধি আছে। ধরুন ওর আগে ছিল চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি ছিল, কুলীন ব্রাহ্মণের উপাধি দেখলাম 5টা। একটা বটব্যাল, একটা লাহিড়ি, একটা হচ্ছে সান্নাল, একটা বাগচি, একটা ভাদুড়ি। এই 5টা টাইটেল ওই কুলীনকে দেওয়া হতো। কুলীন মানে এখনকার PhD মতো, অনারারি PhD। আচ্ছা। উনি লতা মঙ্গেশকরকে বহু জায়গা থেকে অনারারি PhD দেওয়া হয়েছে, হ্যাঁ, অটল বিহারীকে PhD দেওয়া হয়েছে, ওরা PhD পাস করেনি, সম্মানজনক সম্মান দিয়ে কুলীন ব্রাহ্মণ কিছু কিছু লোককে বলা হতো এটা কুলীন ব্রাহ্মণ। তারপরে এটা হয়ে গেল কুসংস্কার। এই বয়স হয়ে গেছে কুলীন ব্রাহ্মণের 90, তার সঙ্গে একটা 9 বছরের মেয়ে বিয়ে হয়ে কুসংস্কার করেছিল ভালোর জন্য, যে লোকটা বিশেষ জ্ঞানী, সম্মান দিয়েছিল। তবে কুলীন ক্ষত্রিয়, কুলীন কায়স্থ। কুলীন কায়স্থ বলা হচ্ছে বসু, মিত্র আর গুহ, এই 3টে টাইটেলকে বলা হতো কুলীন কায়স্থ। আচ্ছা। কুলীন ক্ষত্রিয় ওই ছিল সিংহ রায়, রায়, এরা ছিল চৌধুরী, কুলীন কায়স্থ ছিল, অর্থাৎ অ্যারিস্টোক্রেট কায়স্থ, যাদের বেশ একটা অ্যারিস্টোক্রেসি আছে। তো সেটাই পরে হয়ে গেল একটা খারাপ ব্যাপার হয়ে গেল, যে অহংকার, যে আমি আবার কুলীন আর তুই বেটা নিচু যা। মানে ব্যাপার হচ্ছে সমাজে যা কিছু ভালোর জন্যই হয়েছে, কিন্তু কিছু মানুষ সেটাকে বিকৃত করে খারাপের দিকে নিয়ে গেছে, এটাই হচ্ছে সমস্যা। আর কি জানি না, জানি না, আমাদের সবচেয়ে কম জ্ঞান। দেখবেন অঙ্কে প্রচুর লোক জানে, ইংরেজি জানে, এই সমাজ বিজ্ঞানের জ্ঞানটা সবচেয়ে। সমাজ বিজ্ঞানটা জানা খুবই জরুরি। আমি মনে করি মানুষের মধ্যে সবচেয়ে একজন আমাকে একবার জিজ্ঞেস করতে যাচ্ছে, তুমি সবচেয়ে কি পড়তে ভালোবাসো? তা আমি তখন উত্তর দিয়েছিলাম, ছোট তখন আমি স্কুলে পড়তাম, এই কলেজে পড়তাম, তখন আমি বলছি যে মানুষের সাথে যে মানুষের সম্পর্ক, এই যে প্রেম প্রীতি, সুখ দুঃখ, নষ্ট হয়ে যাচ্ছে কেন, ভালো হয়েছে, এই যে মানবিক সম্পর্ক, হিউম্যান রিলেশন, এটার উপর আমার পড়তে খুব ভালো লাগে। মানে এটা ইট ইজ অলসো পার্ট অফ সোশ্যাল সায়েন্স। এই সোশ্যাল সায়েন্সটা আমার খুব দরকার। ইদানিং আজকাল ম্যানেজমেন্টের উপর খুব জোর দেওয়া হচ্ছে, কেননা মানুষকে চেনা, বোঝা, তাকে ডিল করা, তাকে হ্যান্ডলিং করা, এগুলো খুব প্রয়োজন। এটাকে যদি আমরা প্রয়োজন না করতে পারি, তাহলে আমরা সব জায়গায় ব্যর্থ হবো। পরিবারে ব্যর্থ হবো, পাড়াতে ব্যর্থ হবো, অফিসে ব্যর্থ হবো, রাজনীতিতে ব্যর্থ, সমাজ জীবনে ব্যর্থ হবো, সব জায়গায় সমাজকে জানা দরকার। এটা ঠিক যে সোশ্যাল সায়েন্স খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, আর একটা প্রশ্ন, আমাদের এই জাতপাত নিয়ে 3জন ব্যক্তিত্বের নাম ফুটে ওঠে যারা এই জাতপাতের বিরুদ্ধে সংগ্রাম করেছে। প্রথমত মহাত্মা গান্ধী, দ্বিতীয়ত বিনায়ক দামোদর সাভারকার, আর তৃতীয়ত হচ্ছে আমাদের আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকর। কিন্তু 3জনেরই মত পার্থক্য ছিল কিন্তু এই জাতপাতের ব্যাপারে, মানে বর্ণ ব্যবস্থা আর জাত ব্যবস্থা, এটা কোটার থেকে কোনটার উৎপত্তি হয়েছে বা কোনটা রাখা উচিত, কোনটা ধ্বংস করা উচিত ইত্যাদি। 3 ব্যক্তি কিন্তু 3 রকম মত বলেছে। তো এই ব্যাপারে আপনার কি মতামত? ওনারা ঠিকমতো নির্ণয় নিতে পারেননি, কারণ নির্ণয় নেওয়া খুব কঠিন।
আমরাও নির্ণয় নিতে পারছি না। তবে কতগুলো তথ্য দিই। গান্ধীজি একবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা ক্যাম্প পরিদর্শন করতে এসেছিলেন। সেখানে তিনি যে দেখেন 1938 সালের ওয়ার্ধাতে বর্ডারে, সেখানে গিয়ে দেখেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ একসাথে বসে শিখছে, একসাথে বসে খাচ্ছে, একসাথে বসে প্যারেড করছে। উনি দেখে মুগ্ধ হয়ে গেছিলেন। তারপর উনি আরএসএস এর প্রশংসা করেছেন, ডক্টর হেডগেওয়ারের প্রশংসা করেছেন যে আমি যেটা পারি না করতে বা চাচ্ছি করতে সেটা ডক্টর হেডগেওয়ার প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে আরএসএস এর মধ্যে। এইবার আম্বেদকরের যেটা ব্যাপার, আম্বেদকর ছিলেন মাহার সম্প্রদায়ের ব্যক্তি। এই মাহার সম্প্রদায় ব্রিটিশদের অধীনে কাজ করত, এরা সৈন্যের কাজ করতো বা পুলিশের কাজ করতো। এই মাহার সম্প্রদায়ের লোকেরা ব্রিটিশদের হয়ে ভারতীয় যারা স্বাধীনতা সংগ্রাম করছে উচ্চবর্ণের, তাদের অনেককে ভয়ানক অত্যাচার করতো। তখন এদের উপর উচ্চবর্ণের একটা ক্ষোভ চলে আসে। এর পেছনে ব্রিটিশদেরও হাত থাকতে পারে, ওরাই হয়তো ইচ্ছে করে ওদেরকে দিয়ে মানে করিয়েছে যে নিম্ন বর্ণের মানুষ লেখাপড়া কম জানে কিন্তু শক্তি টক্তি আছে, এদেরকে এগুলো কাজে দিয়ে আর এদেরকে দিয়ে এদেরকে অত্যাচার করালে তাহলে ওদের মধ্যে ডিভিশন, ব্রাহ্মণ অব্রাহ্মণ বা এইরকম। সেই বিভেদ থেকেই এত বাড়াবাড়ি করেছিল আম্বেদকরকে যে আম্বেদকর শেষে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে এই যে একটা ব্রাঞ্চ বৌদ্ধ ধর্মে চলে যায়। অনেককে নিয়ে ওর কিন্তু একদম হিন্দু ধর্ম ছেড়ে যায় না, ধর্মটা হিন্দুরই একটা ব্রাঞ্চ ছেড়ে দিয়ে যেখানে অতটা জাতপাতে ভেদ। এই যেটা হলো অবশ্যই হিন্দুদের দোষ, এখানে সামনে চলা উচিত ছিল। কিন্তু এই আম্বেদকরকে টাইটেলটা দিয়েছিলেন একজন উচ্চবর্ণের ব্রাহ্মণ, এবং তাকে পড়তে বিদেশে পাঠিয়েছিলেন, আমেরিকা পাঠিয়েছিলেন একজন মানে উচ্চবর্ণের ক্ষত্রিয় রাজা ওখানকার। তাই ওকে সাহায্য করেছেন আর কি। উচ্চবর্ণের কাছ থেকে যেমন তুমি আঘাত পেয়েছিলেন, আবার সাহায্য পেয়েছিলেন। তাহলে উচ্চবর্ণের যে ব্যক্তিরা কিছু জানে না তারাই শুধু এগুলো করে, অপমান, এই অত্যাচার, এর জন্য আজকে দেশে এত অশান্তি। হ্যাঁ, এর যেই মাত্র আমরা জানাতে পারবো, জানানোর জন্য আমরা আলোচনা করছি, আজকে আলোচনাটাই জন্য আমরা ক্লাস করছি, নিরন্তর খেটে যাচ্ছে। আর আমরা যে আলোচনার মধ্যে দিয়ে একটা চরম একটা সিদ্ধান্ত নিলাম তা না, আমরা আলোচনা করছি, আলোচনার মধ্যে থেকে বেরিয়ে আসছি। আমি কিছু চাপিয়ে দিচ্ছি না, আপনাকে চাপিয়ে দিচ্ছি না, কিচ্ছু না, যে এই আলোচনা এই আমরা জেনেছি, এবার আমি বাকিটুকু নিজে বুঝিনি কি করবো। ঠিক ঠিক এটুকুই আজকে ঠিক। তাহলে আজকে আমাদের এই আলোচনা থেকে আমরা কিছু জানলাম। তো আপনারা এটা শুনলেন, আপনারা নিজেদের মতামত ব্যক্ত করবেন। যদি আমাদের মধ্যে কোনো আলোচনার মধ্যে ত্রুটি বিচ্যুতি থেকে থাকে সেটাও আপনারা ধরিয়ে দেবেন, তাহলে আমরাও ভাববো। তো আজকে হিন্দু সমাজের যে একটা বড় সমস্যা অস্পৃশ্যতা বা জাতপাত, যেটা নিয়ে এটা ঠিক যে এক সময় জাতপাত এত ছিল, আমি ছোটবেলায় জাতপাতের সমস্যা যা দেখেছি সেই তুলনায় এখন অনেক কমেছে। তার জন্য আমার খুব ভালো লাগছে। তো যত জাতপাতের ভেদাভেদ কমে যাবে, আমরা আমাদের সমাজকে ঐক্যবদ্ধ এবং শক্তিশালী করতে পারবো, সেটা সমাজের পক্ষে আমার মনে হয় ভালো হবে। আমরা মানবতার দিকে এগিয়ে যাব। তো আজকে এখানেই আমাদের আলোচনা শেষ করছি। নমস্কার।